নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। অমানবিক হাসপাতাল কর্তৃপক্ষ, হাসপাতালের বাথরুমে দীর্ঘক্ষণ পড়ে থেকে মৃত্যু রোগীর। চূড়ান্ত অমানবিকতার ছবি সরকারি হাসপাতালে। প্রায় আধ ঘন্টা ধরে বাথরুমে পড়েছিল যুবক। পরিবার ডাকাডাকি করলে কেউ এগিয়ে আসেনি। অবশেষে মৃত্যু হয় যুবকের। মৃতদেহ আটকে বিক্ষোভ পরিবারের। উত্তেজনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যায় বিজেপি বিধায়ক ও বিশাল পুলিশ বাহিনী। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর জেনারেল হাসপাতালে। মৃত্যু হলো এক তরতাজা যুবকের। হাসপাতালের গাফিলতি নিয়ে চরম ক্ষোভ পরিবার এবং এলাকাবাসীর। খবর পেয়ে ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ। মৃত ব্যক্তির নাম রাজকুমার ঘোষ, বয়স আনুমানিক 36 বছর। জানা যায়, শান্তিপুর থানার কাশ্যপপাড়া এলাকার বাসিন্দা রাজকুমার ঘোষ। শুক্রবার সকালে তিনি সাইকেল চালিয়ে যাওয়ার সময় শরীরের অসুস্থতা বোধ করেন। এরপর নিজেই হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলে রাস্তার মাঝপথে সাইকেল থেকে পড়ে যায়। খবর পেয়ে তার মা ছুটে গিয়ে সেখান থেকে টোটো করে হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিকভাবে তাকে দেখভালের মধ্যে রাখা হয়। এরপরে নিজে থেকে রাজকুমার ঘোষ বাথরুমে যাবে বলে জানান, কিন্তু বেড থেকে তার ওঠার ক্ষমতা নেই। তাই পরিবারের তরফে বিষয়টি চিকিৎসক এবং নার্সদের জানানো হয়, কিন্তু তারা বলেন কিছু করার নেই, বেড থেকে অনেকটা দূর বাথরুমে নিয়ে যেতে হবে। এরপরে হাসপাতাল কর্তৃপক্ষ স্যালাইন খুলে দেয় বলে অভিযোগ। কোনো রকমে রাজকুমার ঘোষের মা এবং দিদি দুইজনে ধরে তাকে অনেক কষ্টে বাথরুমে নিয়ে যায়। শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল, বাথরুমে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে রাজকুমার ঘোষ। সেখানেই লুটিয়ে পড়ে যায়। এরপরে অনেক চেষ্টা করে না তুলতে পারলে অবশেষে তার মা এবং দিদি কান্নাকাটি করে সকলকে ডাকার চেষ্টা করে, কিন্তু তাদের ডাকে কোনো সরকারি কর্মী বা নার্স, এমনকি চিকিৎসক কেউ এগিয়ে আসেননি। অভিযোগ, প্রায় আধ ঘন্টা বাথরুমেই পড়েছিল রাজকুমার ঘোষ। এরপরে নিরুপায় হয়ে পরিবারের অন্যান্য সদস্যরাই হাসপাতালে এসে বাথরুম থেকে তাকে বেডে নিয়ে আসে, কিন্তু কিছুক্ষণ পরে চিকিৎসকরা রাজকুমার ঘোষকে মৃত বলে ঘোষণা করেন। এরপরে হাসপাতালে চূড়ান্ত গাফিলতি এবং অব্যবস্থা নিয়ে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। তাদের দাবি, চিকিৎসক সহ যারা কর্মরত ছিলেন তাদের সকলের বিরুদ্ধে শাস্তি দিতে হবে বলেই জানান। তারা বলেন, সুস্থ একজন মানুষ, কিছুটা শারীরিক অবস্থার অবনতি হয়েছিল, কিন্তু এখানে এসেই তার মৃত্যু হলো। চিকিৎসার গাফিলতি না হলে আজ রাজকুমার ঘোষের মৃত্যু হতো না বলেও তারা দাবি করেন। এই মর্মে শান্তিপুর হাসপাতাল সুপারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় পরিবারের তরফে। মৃত রাজকুমার ঘোষের পরিবারের দাবি, আমরা এতবার করে বললাম যে বেড থেকে তোলার ক্ষমতা নেই, কিন্তু তবুও নার্স এবং কর্মরত চিকিৎসকরা বললেন ওকে বাথরুমেই নিয়ে যেতে হবে। আমরা কত কষ্ট করে ওকে বাথরুমে নিয়ে গেলাম। বাথরুমে গিয়ে ওপরে গেল, কিন্তু এতবার ডাকছি, কেউ এসে ধরল না। এখানে যে আসবে সেই মারা যাবে। চিকিৎসার গাফিলতির ফলে রাজকুমারকে মৃত্যুবরণ করতে হলো। আমরা চাই চিকিৎসক, নার্স সহ এবং যারা কর্মরত ছিলেন তাদের প্রত্যেকের শাস্তি হোক। যদিও খবর পেয়ে শান্তিপুর হাসপাতালে ছুটে যায় শান্তিপুর বিধানসভার বিজেপি বিধায়ক স্বপন কুমার দাস। কথা বলেন পরিবারের সাথে। এখানে জায়গাটা জোড়া হয়ে যাবে, তো ব্লাস্টন দিয়ে এখানটায় করে দেবো। একটা চৌকি বেঁচে দেবো, তুই রান্না করে থেকে হাত ধরে চিকিৎসা করছে না, ওই বাইরে ফেলে রেখে দিয়েছে। বাড়ি থেকে তো অসুস্থ হয়নি, ও তো সাইকেল চালিয়েছে, বুঝতে পারছেন না? ওইখান দিয়ে পায়খানা পাঠিয়েছিল, ওইখান দিয়ে চিকিৎসা খেলে না। এত দূর আসলে পায়খানা পেয়েছে, কষ্ট হচ্ছে। আমি বলছি এখানে করুক, ওখানে পায়খানা করতে দিল না। কেন দিল না? আমার এটাই প্রশ্ন, বেডটাইমটা কেন দিল না? হ্যাঁ, কি করতে বসে আছে? শুধু পয়সা নেওয়ার জন্য? পয়সাটা কোথা থেকে আসে? পাবলিক দেয়, তবে তো সরকার সেই পাওয়া পায়, তবে তো এদের দিচ্ছে। আমার কত বড় ক্ষতি করলো। পাবলিক না দিলে সরকার পয়সা কোথা থেকে পাচ্ছে? আমার ছেলে ছাপিয়ে কি দিচ্ছে? তাই পেনশন, টাকা পয়সা। এসেছিল হাসপাতালে, আমি সকাল 5টায় এসেছি। এসে বললাম একটা পেশেন্ট দেখছিল তুতে খাওয়া, আমি ওই যে আমার ছেলে খুব বুকে যন্ত্রণা করছে, দাঁড়ান, বুকে যন্ত্রণা করছে, দাঁড়ান। কারা বলছে এটা? ডাক্তার। তারপরে দেখলো, দেখে ওষুধ লিখে দিল, সে একটা ইনজেকশন দিল, একটা দিয়ে সেলাইন। ওই সিস্টারের ঘরে গেলাম, বলছে আমাকে বলছে আমি যে আমার ছেলে পড়ে যাবে, আমার ছেলে শরীর খারাপ, দাঁড়ান এখানে।
সেলাইন আমি হাতে করে নিয়ে চলুন, সেলাইনটা হাতে করে আনবে না। তাহলে সেলাইন ধরবে না ছেলে ধরবে? একা এসে বাবা আসবে তারপরে তো, সবসময় তো বাড়ি শুদ্ধ লোক আসতে পারে না। কোথায় পড়েছিল আপনার ছেলে? আমার ছেলে এইখানে পায়খানা পেয়েছে, বললাম আমার ছেলের পায়খানা পেয়েছে এখানে করুক, বললো না, ওই হুইল চেয়ার দিল, বললো নিয়ে যাও। আমি আনলাম, পায়খানায় বসে বসে পায়খানা করলো। আমি বললাম বাবু তোর পায়খানা হয়েছে? বললো হ্যাঁ আমার পায়খানা হয়েছে মা, হয়েছে। পাতলা না শক্ত? বললো খুব একটা পাতলা না। দেখলাম ঘসকা ফসকা পায়খানা করেছে, করে করে নিয়ে বসে এরকম করে বসে পড়ছে। আমি ধরে আছি, আমি চেপে ধরে আছি। তারপরে বাইরে বেরিয়ে এলো, এসে বলছে মা আমি একটু শুই, আমার কেমন হচ্ছে। আমি বুঝতে পারিনি, এখানে শুইনি, ওই বাথরুমের সামনে জলের মধ্যে শুয়ে পড়েছে। এদের চিকিৎসার ভুল, আমার এত বড় ক্ষতি, আমার এই কষ্টের ধন, আমার কষ্টের ধন। আমার সারা জীবন আমি তাঁত বুনে সুতো নাটিয়ে কাজ করে আমার ছেলে মানুষ করেছি। আমি পরের উপকার করি, আমি অনেক কোনো পাপ করিনি। আমার এত বড় ক্ষতি হওয়ার কথা না। আমি পরের বাচ্চাকে দেখি পাশের ওরা পটি দিয়ে যদি বসিয়ে রাখতো হাতটা উঁচু করে, তাহলে স্ট্রোক হতো না। ওরা আমাদের পাঠিয়ে দিল, ওরা পটি দিয়ে এখানে বসতে পারতো। আমি বলছি পটি দিন, পটি দিন। আমার শ্বশুর এখানে এসে মরে গেছে, আমার শ্বশুরকে নিয়ে এলাম, ইঞ্জেকশন দিলাম, মরে গেল। আমার শ্বশুর সব ইন্ডিকেশন মানে এমন ভালো মানুষ বলে আমার শ্বশুর করে আমার শ্বশুর ইঞ্জেকশন দিয়ে মরে গেল। দীর্ঘদিন চলছে হসপিটালে। আমার শ্বশুরকেও এরাই মেরেছে, ওরকম ইঞ্জেকশন দিয়ে দিল দুটো, সাথে সাথে ও মারা এর ভালো বিচার চাই, সুবিচার চাই। এই ডাক্তার ওরা যদি বলতো বন্ধ দিতে হবে না, এখানে পটে দিচ্ছি বলতো, আমি বারবার দিয়ে বলেছি যে পুটু জানতো না, পুটু জানতো না। খুলে দিল, গিয়ে বললো এসে করবে, এসে লাগিয়ে দেবে, পায়খানা পূরণ কে দেবে? কেউ যায়নি বাথরুমে। আমি ওখানে যাচ্ছি বারবার করে, ওখানে একজন ঝুল যাচ্ছে, তার সে পর্যন্ত যাচ্ছে না, তার মধ্যে ঝুল যাচ্ছে, ঝুল যাচ্ছে। হ্যাঁ আমি চাচাচ্ছি আমার দাদা পড়ে গেছে, আসুন আসুন, কিছুতেই এলো না। সবাই মিলে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দাদা এরকম ভাবে পড়ে আছে, বিনা চিকিৎসায় মারা গেল। সুস্থ মানুষ এসে কথা বলেছে, ও বলছে আমার বারবার বলছে বুকে ব্যথা, বুকে ব্যথা। না আপনার ভাইয়ের বাড়ি কোথায়? আপনাদের বাড়ি শাসনপাড়া। বলছে আমার জোরে সাইকেল চালিয়ে এসছে, সাইকেল হাসপাতালে সাইকেল চালিয়ে এসছে? হ্যাঁ অর্ধেক রাস্তাতে সাইকেল চালিয়ে এসে শরীরটা কালো কি তারপর টুকটুক হয়ে এসেছে। আমার মা নিয়ে এসেছে, দিয়ে আমি এসে দেখছি সেলাইন দিয়েছে, দিয়ে বলছি আমি ডাক্তারকে গিয়ে বারবার বুকে ব্যথা করছি, বুকে ব্যথা করছি, ডাক্তার গ্রাহ্যই করছে না। উনি তুলেছেন বাথরুমের মধ্যে পড়ে রয়েছে, কোনো ওয়ার্ড বয় নেই তাকে তুলে নিয়ে আসে, আচ্ছা কোনো ওয়ার্ড বয় নেই। ডাক্তারকে বলছি, ডাক্তার সে পর্যন্ত কিছু বলছে না। স্প্লেনটা কেন খোলা হলো সেটাও কোনো কথা বলছে না। তারপরে পরে যখন বলছে, শেষে বলছে যে হার্ট অ্যাটাকটা কি হার্ট অ্যাটাক হয়েছিল, হ্যাঁ টিপিক্যাল হার্ট অ্যাটাক, বুঝতে পারি। আপনারা কি মনে করছেন যে এই গাফিলতির ফলেই কি আজকে এই ঘটনা ঘটলো? অবশ্যই গাফিলতির পথে এগুলো ঘটছে। কি চাইছেন আপনারা?
আমরা যে এই হসপিটালে যাতে আর কোনো রোগী এরকম না পরিস্থিতিতে পড়ে বা এরকম না হয়। এটা কাদের গাফিলতি মূলত ভাবছেন? ওয়ার্ড বয়ের ছিল কিছু টাকা বিরতি, আচ্ছা, যেহেতু একটা তাকে বেড পেন দেওয়া উচিত ছিল অন্তত। ও ছিল অন দ্য স্পট, ও ছিল। পরিস্থিতি কি নাম আপনার? মনে হয় এটা ডাক্তারি উপরে যুক্ত কি পশু তুলে যাক, মানে পশুটা চিকিৎসা করুন। যে ক্লার্ক গুলো পার্মানেন্ট স্টাফ না আপনাদের ইয়ে স্টাফ, এখানে একটা কেউ স্টাফ নেই, এদের কোনো যোগ্যতা আছে হসপিটাল চাকরি করার? ওরা ওখানে চলে গেছে, যে ছিল তখন কোনো সুপার নেই। মানে একটা ছেলে আসলো এইভাবে মারা গেল, আবারও কেউ তো এইভাবে আসলে তো অবশ্যই হতে পারে, হবে মানে হবেই, একই সঙ্গে হতে পারে না, হবেই, রোজ হচ্ছে, রোজ একই সঙ্গে হচ্ছে না। আপনাদের এই নয়, লাইনে হলে যে যার মতন চলে যাচ্ছে, চাপা করে যাচ্ছে। কি চাইছেন আপনারা? আপনারা কি চাইছেন? উৎপন্ন হোক, ডাক্তারি করে হোক, এই ধরনের রোগী আসতে মারা যাচ্ছে। হসপিটালে পাঠানো উচিত ডাক্তার। বসছে, চা খাচ্ছে, এরা কোনো কথা শোনে না। কোনো যোগ্যতা নেই, ডাক্তারের কোনো যোগ্যতা আছে? পেটে ব্যথা হলে ঘাড়ে ওষুধ দেয়, ঘাড়ে ব্যথা হলে পেটে ব্যথা ওষুধ দেয়, মাথা ব্যথা হলে পায়খানা ওষুধ দেয়। চিকিৎসা আছে আপনি বলুন তো? দেখুন নলেজ আছে নাকি কোনো? তাহলে তো মানুষজন আনতেই ভয় পাবে রোগীকে এই হাসপাতালে। অবশ্যই এখানে কোনো চিকিৎসাই হয় না, জ্বর জ্বালা চিকিৎসা, ছেলেদের ব্যাপার চিকিৎসাই হয় না, সব ট্রান্সফার হয়, রেফার হয়, এদিকে রেফার করে দেওয়া হয়। চা খাবে ফোন করবে, পেশেন্ট মরে যাচ্ছে, চা খেতে চলে যাচ্ছে, তার ওর তো কোনো দায়িত্ব নেই, তো কেন বলছে আপনার কোনো দায়িত্ব আছে? পেশেন্ট এই অবস্থায় জন্য ঘরে একটা ওয়ার্ড বয় নেই, ছেলেদের ঘরে একটা ওয়ার্ড বয় নেই যে সে ধরে তার একটা ব্যবস্থা করবে। এটা বাড়ি, এটা হসপিটাল নয়। মূলত অভিযোগটা কি? এরকম করে মূলত অভিযোগ হচ্ছে আমাদের এই কামারপাড়ার একটি ছেলে, সে কালকে রাত্রে তার পায়খানা নিয়ে এই হসপিটালে ঢোকে। প্রথমত সেই হসপিটালে সে যখন ঢোকে তাকে ডাক্তারবাবু যেটা বলছেন যে তার কিছু চেস্ট পেনও ছিল। এবার সেই ক্ষেত্রে যখন তাকে ভর্তি করা হয় এবং সে ভর্তি থাকা অবস্থাতে তার পায়খানা লাগে। সবথেকে বড় খারাপ লাগছে যে পায়খানা করার জন্য তার বেড পেনটার ব্যবস্থা নেই। এই হাসপাতাল থেকে যে ওয়ার্ড বয় কর্মরত যে আমাদের যে দায়িত্বে ছিল গ্রুপ ডি স্টাফ, তিনি বলছেন এখানে বেড পেনের ব্যবস্থা নেই। এবং তারপরে যখন তার বাড়ির লোকরা বলছে যে তাকে একটু আপনারা তাহলে একটু পায়খানায় দিয়ে আসুন, সেই দূরে পায়খানা, তার ক্ষমতা নেই সেই পায়খানায় গিয়ে সে একা একা যায়, বা ওই মহিলা তাকে ওই রকম একটা চেহারার ছেলেকে ধরে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা নেই। তাকে বলা হওয়ার সত্ত্বেও তিনি বলছেন না এখানে আমি যেতে পারবো না। তিনি চা খেতে যাবেন, তখন একটা হুইল চেয়ার, জোর চেঁচামেচি করার পরে একটা হুইল চেয়ার দিয়েছে, সেই হুইল চেয়ারে বসিয়ে বলছে আপনারা ওকে নিয়ে যান। আপনি ভাবতে পারছেন যে কত বড় অমানবিক, যে এখানে যে সিস্টাররা আছে তাদের যে কাজ, এখানকার যারা ওয়ার্ডে যারা কাজ করেন তাদের যা কাজ, বিশেষ করে গ্রুপ ডি যাদের কাজ, কেউ কোনো কাজের সঙ্গে সম্পৃক্ত নয়, পুরোটা সবাই ছেড়ে ছেড়ে উড়ে উড়ে বেড়াচ্ছে। এবং যার ফলে এই হাসপাতালের অবস্থা, আপনি আমার কাছে এই হাসপাতালের পুরো ডেটা আছে, লিস্ট আছে, আপনি এটা দেখলে বুঝতে পারবেন যে এখানে গ্রুপ ডি স্টাফ থাকার কথা 60 জন, এই মুহূর্তে বর্তমানে গ্রুপ ডির সংখ্যা 25 জন, 35 জন গ্রুপ ডি নেই। একটা হাসপাতালে ওয়ার্ড বয় নেই, আপনি ভাবতে পারছেন? হাসপাতালের ডাক্তারের সংখ্যা অর্ধেকেরও নিচে। এই সমস্ত তথ্য আমার কাছে আছে, এই হাসপাতালের গোটা তথ্য। তাহলে আপনি বলুন যে এইভাবে এই রকম একটা স্টাফ মেটেরিয়ালস নিয়ে কিভাবে একটা হসপিটাল চলতে পারে? তার ফল হয়েছে যে সেই ছেলেটি বাথরুমে পড়ে গিয়ে মারা গেছে। এবং ডাক্তাররা আজকে সুপারের সঙ্গে আমি যখন কথা বলছি, তার রোগীর সমস্ত 1 মিনিট, রোগীর আত্মীয়দের নিয়ে যখন আমি কথা বলছি, মানে তখন ডাক্তারবাবু বলছেন এই ছেলে মারা যাওয়ার কথা না। তখনও যে কর্মরত যে ডাক্তার, তিনি বলছেন যে এই ছেলে এক্সপায়ার করার কথা না। তাহলে এক্সপায়ারটা করলো কেন? করলো নিশ্চয়ই যে অবহেলার কারণে। সেই অবহেলাটার পূর্ণ তদন্ত আমরা চাইছি, এবং সবথেকে বড় ব্যাপার যে দোষী তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হবে। আজকে আমাদের RKS এর মিটিং আছে, এখানে MLA আসছেন, আমরাও থাকবো, থেকে এইখানে পুরো বিষয়টা কি লুপহোলস এই হাসপাতালের আছে এবং আগামী দিনে হাসপাতালের কি ডেভেলপমেন্ট করা যায় তার টোটাল বিষয়টাকে নিয়ে আজকে এখানে মিটিং হবে। একটা মূলত বিষয় হচ্ছে শান্তিপুর হাসপাতাল, আপনারা জানেন যে পরিকাঠামো নিয়ে অনেক প্রশ্ন উঠছে। সেখানে আমরা কিছুদিন আগেও দেখেছিলাম যে স্বয়ং যে সুপার, তিনি পর্যায়ক্রম কিন্তু এখানে ডিউটি পালন করেন না। আপনারা যখন নতুন সরকারের ক্ষমতায় এসেছেন, এর কি পদক্ষেপ নেবেন? না, নিশ্চিতভাবে, কারণ সুপারের সঙ্গে আমি কথা বললাম যে উনি যদি 12টার সময় ঢোকেন, এবং সুপারের সম্পর্কে একাধিক অভিযোগ আমাদের কাছে জমা পড়েছে, এবং তিনি যদি সদিচ্ছা হতেন, আজকে ওনার সামনেই আমি বলেছি যে আপনার যদি সদিচ্ছা থাকতো তাহলে এই হাসপাতাল আজকে এই অবস্থায় থাকতো না, আরও ডেভেলপমেন্ট করতো। আপনি কি কাজ করেছেন, CMOH এর কাছে কি দরবার করেছেন, স্বাস্থ্য ভবনে আপনি কি এই হাসপাতালের জন্য দরবার করেছেন, তার পুরো চিঠি, তার পুরো ডিটেলসগুলো আমাদের সামনে রাখবেন। যদি কি লুপহোলস আছে সেগুলো যেমন আমরা রাখবো, এই হাসপাতালের ডেভেলপমেন্টের জন্য কি আপনি কাজ করেছেন বা করতে চাইছেন তার পুরো তথ্য আপনি দেবেন।
বলে আমি সম্পূর্ণভাবে সুপারের সঙ্গে কথা বলেছি, এমএলএ আসছে, আর কেসের মিটিংয়ে ডিটেলস আলোচনা হবে এবং আগামী দিনে শান্তিপুর হাসপাতালে যাতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে তার বিরুদ্ধে সচেতনতা। এটা কি চূড়ান্ত গাফিলতি? চূড়ান্ত গাফিলতি। এই গাফিলতি ছাড়া এই মৃত্যু হয় না। এই যে ছেলেটি মারা গেছে আপনি গিয়ে দেখবেন যে ছেলেটির বয়স 37 বছর বয়স মাত্র। কালকে রাত্রির 11টা পর্যন্ত সে বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিয়েছে, সাইকেল চালিয়ে এসেছে। তাহলে সেই ছেলে একটা পাতলা পায়খানা নিয়ে হাসপাতালে আসার পরে সে মারা গেল, তাহলে কিভাবে মারা গেল? তার যদি প্রপার ট্রিটমেন্টটা হতো, তার যদি বেড প্যানটা তাকে দেওয়া হতো, পায়খানাটা যদি তার ক্লিয়ার হয়ে যেত, গ্যাস পাম্প নাও করে নাও মারা যেতে পারতো। আমরা তো ডাক্তার নই, ফলে কিন্তু আমরা তো অন্তত বুঝি, আমাদেরও তো বিভিন্ন রোগবালাই হয় মাঝে মাঝে, তো আমরা তো এগুলো বুঝি। ফলে সেই ক্ষেত্রে চূড়ান্ত অবহেলাই এর কারণ বলে আমার মনে হয়। কি নাম ছেলেটা? কি নাম ছেলেটা? ছেলেটির নাম বাপ্পা ঘোষ বলে। বাড়ি কোথায়? বাড়ি কামারপাড়ায়, রাজকুমার ঘোষ। ঠিক, কামারপাড়ায় বাড়ি। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।